বাক্য প্রকরণ। দেখো এটা আমাদের কিন্তু কিসে সিলেবাসের অংশ, সিলেবাসে আছে। তো সিলেবাসে বাক্য আছে। আবার একটা জিনিস দেখো, বানান ও বাক্য শুদ্ধি আছে। বলতে গেলে তোমার বাক্যটাই কয়ভাবে আসছে? দুইভাবে আসছে। বাক্য আলাদা করে আছে, আবার কি আছে? বাক্য শুদ্ধি আছে, যে তোমার বাক্য কি কি কারণে ভুল হতে পারে। ঠিক আছে, তো প্রথমে আসে আমরা বাক্য নিয়ে পড়ি, আর বাক্য শুদ্ধি নিয়ে আমরা পরে দেখব। প্রশ্নগুলো কিভাবে আসে দেখো। কোন বাক্যটি শুদ্ধ? এখানে আমি বাক্যটা দেই নেই, পরে আছে। কোন বাক্যটি শুদ্ধ? এটাও 36-এ আসছে। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? তাহলে এ দুটো আমরা বলতে পারি কোনটার অংশ? মানে বাক্য শুদ্ধির অংশ, তাই না? এ দুটো। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? এটা 38-এ আসছে। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। এ বাক্য কোন ধরনের? মানে বাক্য থেকেই প্রশ্ন আসছে। বাক্যের কয়টি অংশ থাকে? এটা 42-তে আসছে। ডেকে ডেকে হয়রান হচ্ছি। এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করছে? বাক্যের প্রশ্নগুলো তাহলে তোমরা আশা করি খেয়াল করেছো। তো আমরা আসলে বাক্য সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথম যে দুটো প্রশ্ন ছিল 35, মানে কোন বাক্যটি শুদ্ধ, 35 আর 36-এ, সেটা দেখো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। অনেকেই কাহুতে এটা পেয়েছো, তাই না? বাক্যটি নিম্নরেখ পদে মূর্ধন্যস্ব দন্তস্ব ব্যবহারে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ? মানে একটা শব্দ হচ্ছে পুরস্কার, আরেকটা হচ্ছে অপরিষ্কার। তো মনে আছে আমি তোমাদের কোথায় পড়িয়েছিলাম এটা? যারা ক্লাস করেছো নিয়মিত, রেগুলার ক্লাস যারা করেছো, কিসে পড়িয়েছিলাম বলো তো? শতবিধিতে না, সন্ধিতে, নত শতবিধানে পড়িয়েছিলাম, তাই না? হ্যাঁ, কীরকম ছিল ওটা? ছিল তোমার যেখানে তোমার দন্তস্ব বা মূর্ধন্যস্ব আছে, এর আগে তুমি দেখবা কি, মানে অধ্বনি বা আধ্বনি যদি থাকে সেক্ষেত্রে কোনটা হবে? দন্তস্ব হবে। আর যদি অন্য যে কোনো ধ্বনি থাকে সেক্ষেত্রে তোমার কি হবে? মূর্ধন্যস্ব হবে। তাহলে ই আছে, ই যেহেতু আছে, এটা কি হবে? মূর্ধন্যস্ব হবে, মানে অপরিষ্কার। আর পুরস্কার বানানটা ঠিক আছে। আরেকটা দেখো, তার মানে এই বানানটা তাহলে কি নিয়ে সমস্যা এখানে? এ বাক্যটাতে তাহলে কি নিয়ে সমস্যা? বানান নিয়ে। তাহলে আমাদের যে বাক্যগুলো তোমাদের ঠিক করতে দেয়, বা ধরো যে বলা হয় যে নিচের বাক্যটি কেন অশুদ্ধ বা শুদ্ধ বাক্য কোনটি, এক্ষেত্রে তোমার কিছু বিষয় ভুল থাকে। সেটি কি কি? তোমার বানানজনিত ভুল হতে পারে, সন্ধির কারণে হতে পারে, সমাসের কারণে হতে পারে, তারপর বিভিন্ন শব্দের অপপ্রয়োগ হতে পারে। হ্যাঁ, এটা বিভিন্নভাবে হতে পারে। তো এক্ষেত্রে যেটা হয়েছে এটা তোমার বানান সম্পর্কিত। এখানে দেখো, এখানে আবার দুই রকম। নিচের বাক্যটি হবে, কোন বাক্যটি শুদ্ধ? তো সেখানে দেখো, দন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়। মূলত বাক্যটা একই। তুমি কি খেয়াল করবা? এ দুটো শব্দ খেয়াল করবা, বাকি সব একই। তাহলে এ দুটো শব্দের মধ্যে প্রথমত দেখতে হবে বানানটা ঠিক আছে কিনা। দ্বিতীয়ত দেখতে হবে আমাদের অন্য কোনো ভুল আছে কিনা। যেমন আমি এটা আজকে দেওয়ার একটাই কারণ, গতকাল যারা ক্লাস করেছো তারা খেয়াল করেছো, আমরা যখন তা প্রত্যয় যুক্ত করি বা জ প্রত্যয় যুক্ত করছি তখন কি ধরনের পরিবর্তন আসে, এরকম একটা স্লাইড ছিল, খেয়াল করেছো? মনে আছে কিনা? হ্যাঁ, তোমার যখন তা প্রত্যয় যুক্ত হবে তখন কি হবে না, মানে তাটা যুক্ত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার যখন জ প্রত্যয় যুক্ত হবে তখন তোমার আদি স্বরের পরিবর্তন হবে, সেই সাথে আবার কি থাকবে? জফলা থাকবে, তাই না? তো সেখান থেকে আমাদের কি হয়, হয় শব্দটা দিন হয়, অথবা শব্দটা দীনতা হয়, অথবা শব্দটা দৈন্য হয়। কিন্তু কোনোভাবেই কি হবে না? দৈন্যতা কোনোভাবেই হবে না।
তো প্রথমে তাহলে আমরা দন্যতা দুটো কেটে দিচ্ছি, ক এবং গ, বাকি দুটো আছে দন্য দন্য। এখন এখানে বানানটা দেখবা, মহত্বের মহত্বের কোনটা শুদ্ধ, তাহলে মহৎ যোগ ত, সেক্ষেত্রে আমাদের বানানটা হচ্ছে এটা শুদ্ধ। বুঝতে পারছো? তাহলে আমাদের যে কোনো সময় বানান বাক্য শুদ্ধির ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, এটা আমি তোমাদের এই ক্লাস শেষে আলোচনা করব। মানে আমরা কোন আগে বাক্যটা পড়ে ফেলবো, এরপর আমরা আলোচনা করব মানে বাক্য শুদ্ধির ক্ষেত্রে আমরা কি কি দেখব। ঠিক আছে? আচ্ছা, এটা মনে রাখবা, ভাষার মূল উপকরণ হচ্ছে তোমার বাক্য, বাক্যের মৌলিক উপাদান শব্দ, আর ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বাক্যের দুটি অংশ থাকে। নিহাল, তোমার বানান জানতে হবে। ঠিক আছে? বাক্যের দুটি অংশ থাকে, একটা অংশ হচ্ছে উদ্দেশ্য, আরেকটা অংশ হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কি? এটা তোমার কত সালে আসছে? এটা 42-তে আসছে। শান্তা বিসিএস ক্যাডার বিয়ে করবে। কে বিয়ে করবে? শান্তা। তাহলে এই যে একটা বাক্য বললাম, আমি কাকে উদ্দেশ্য করে বললাম এই কথাটা? কাকে উদ্দেশ্য করে বললাম? শান্তাকে উদ্দেশ্য করে বললাম। ঠিক আছে? তাহলে দেখো, তো শান্তাকে উদ্দেশ্য করে আমি কি বললাম? শান্তা কি করবে? বিসিএস ক্যাডার বিয়ে করবে। তাহলে বাক্যের যে অংশে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলবো, তাহলে সে কি? সে হচ্ছে কি? সে হচ্ছে তোমার উদ্দেশ্য। আর উদ্দেশ্য করে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিধেয়। তাহলে এ বাক্যে বিধি হচ্ছে কি? বিসিএস ক্যাডার বিয়ে করবে। নেক্সট আসো, ভাষার বিচারে বা ব্যাকরণ অনুযায়ী একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকতে হবে। সেই 3টি গুণ কি কি দেখো, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তো একটা বিসিএসে এভাবে প্রশ্ন আসছে, নিচের কোনটি সার্থক বাক্যের গুণ নয়? দিয়েছে এভাবে। এটা কি লিখলাম আমি? আসক্তি। তো অনেকে যেটা হবে, হ্যাঁ, ওই যে প্রতিপাদিক ওই রকম, ধর হুট করে দেখে কি দিয়ে দিবে, মানে হঠাৎ করে খেয়াল করবে না। তো সেক্ষেত্রে হয়তো এই জিনিসটা খেয়াল করবে না। শব্দটা আসক্তি নয়, শব্দটা হবে কি? শব্দটা হচ্ছে আসক্তি। এক। দ্বিতীয়ত, আকাঙ্ক্ষা বানানে অনেকে খ দিয়ে লিখে, কি হবে? ক্ষিয় দিয়ে হবে। তৃতীয়ত, আকাঙ্ক্ষা যেহেতু তোমার কি শব্দ নয়, সন্ধি সাধিত নয়, এজন্য এটা কি হবে না? অনুস্বার হবে না। গতকাল একটা স্লাইডে পড়িয়েছিলাম। ঠিক আছে? তার মানে ধরো এটা কমন একটা প্রশ্ন যে আমাদের সার্থক বাক্যের 3টা গুণ থাকতে পারে, কিন্তু এটা ধরো সবাই পারে, কিন্তু এটা দিয়েও তোমার একটা নাম্বার কেড়ে নিতে পারে। নিহাল বিধেয় হচ্ছে, ধরো আমি বললাম নিহাল এখন ক্লাস করছে, এখানে আমি তোমাকে উদ্দেশ্য করে বলেছি না, তাহলে নিহাল হচ্ছে উদ্দেশ্য। আর নিহালকে উদ্দেশ্য করে আমি যা বললাম যে নিহাল এখন কি করছে? ক্লাস করছে, এটাই হচ্ছে তোমার বিধেয়। বাকি অংশটা অর্থাৎ তোমাকে উদ্দেশ্য করে আমি যেটা বলবো ওটাই হচ্ছে বিধেয়। ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে তোমার প্রশ্নগুলো কিভাবে আসতে পারে বুঝছো? মানে তোমার যে শুধু এই 3টাই আসবে সেটা না, তোমার বানান ভুল দিয়েও কি করতে পারে? বানান ভুল দিয়েও তোমাকে ঝামেলা লাগিয়ে দিতে পারে। নেক্সট আসো, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? আহমেদ বিসিএস ক্যাডার না হলে তনুর পরিবার বলে আমি কি করলাম? আমি থেমে গেলাম। আবার বললাম, আহমেদ বিসিএস ক্যাডার হলে কি আমাদের মিষ্টি খাওয়াবে, না একলা একলা মিষ্টি খাবে, না বিসিএস ক্যাডার হলে বিয়ে করবে? কি? তার মানে আমাদের যে মূল উদ্দেশ্য, ভাষার যে মূল উদ্দেশ্য, মানে কমিউনিকেট করা, আরেকজনকে বোঝানো, হ্যাঁ, সেটা কিন্তু এখানে
হচ্ছে না, তার মানে তোমার কি থেকে যাচ্ছে, তোমার একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, তোমার মনোভাব সম্পূর্ণরূপে কি হচ্ছে না, প্রকাশ হচ্ছে না। তাহলে আমরা কি বলবো, যেহেতু এটা সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে না, তো বাক্যের মানে অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে দেখো এই বাক্যটা যদি এভাবে হয় যে আহমেদ বিসিএস ক্যাডার না হলে তনুর পরিবার ওকে মেনে নিবে না, তাহলে কি আর কোনো সমস্যা নাই? কি হলো, তার মানে তুমি পুরোটা তোমার যে আকাঙ্ক্ষা সেটা কি হয়েছে, সেটা হচ্ছে নিবৃত হয়েছে, এবং এটা কি হলো, একটি সম্পূর্ণ বাক্য হলো। যেমন আহমেদ বিসিএস ক্যাডার হলে তনুকে আহমেদের পরিবার কি করবে না, মেনে নিবে না। মানে অনেক মেয়ে থাকে না যে তুমি বিসিএস ক্যাডার না হলে আমি তোমারে কি করব না, বিয়ে করব না। তো পোলাটাও কি বলতে পারে যে আমি বিসিএস ক্যাডার হলে তো কি করব না, তোমাকে বিয়ে করব না। বিষয়টা হচ্ছে এটা। যাই হোক, নেক্সট আসো, আপু আছে রাগ বসে পার্কে করে। এখানে কি হয়েছে দেখো তো, কি সমস্যা? এখানে হচ্ছে তোমার প্রতিটা শব্দই ঠিক আছে, বানানো ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু বাক্যের যে সুশৃঙ্খল যে পদবিন্যাস, মানে একটা পদের পর একটা পদ বসলে যে অর্থটা আসবে, হ্যাঁ, সেটা এখানে নাই। এখানে সুশৃঙ্খল পদবিন্যাসটা নাই, পদগুলো এলোমেলো অবস্থায় আছে। তাহলে আমার কি হবে, আমি যদি বলি আপু রাগ করে পার্কে বসে আছে, তাহলে ওটা ঠিক আছে। তাহলে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে কি, আসত্তি। তাহলে আমাদের হচ্ছে বাক্যের পদগুলোকে কী করতে হবে, সঠিক ক্রমে বিন্যস্ত করতে হবে, যাতে বক্তার মনোভাব কি হয়, সঠিক এবং পরিষ্কার। বানানটা এখানে ভুল আছে, পরিষ্কার করে বোঝানোর কৌশলই হচ্ছে আসত্তি গুণ। যোগ্যতা খেয়াল করো, গরু আকাশে উড়ে। তো গরু আসলে আকাশে উড়ে কিনা বলো তো? এখানে কিন্তু তোমার কি আছে, আকাঙ্ক্ষাও আছে, আবার আসক্তিও কি আছে। আকাঙ্ক্ষা আসক্তি তোমার দুটোই আছে এই বাক্যে, কিন্তু সমস্যাটা কি বলো তো? সমস্যাটা হচ্ছে তোমার বাক্যে যে পদগুলো আছে এটার অর্থগত এবং ভাবগত কি নাই, অর্থগত এবং ভাবগত মিল নাই, মানে হচ্ছে যোগ্যতা নাই। এখন আমি যদি বলি তোমার বর্ষার বৃষ্টিতে বন্যা হয় বা প্লাবনের সৃষ্টি হয়, তাহলে ওটা কি তোমার যোগ্যতা আছে কি নাই বলো তো? যোগ্যতা আছে, কিন্তু আমি যদি বলি বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়, বর্ষার রোদে কি প্লাবনের সৃষ্টি হয়? হয় না। ঠিক একইভাবে গরু আকাশে উড়ে হবে না, কি হবে, পাখি আকাশে উড়ে। তাহলে আমাদের যেটা হতে হবে সেটা হচ্ছে বাক্যের শব্দগুলোর অর্থগত এবং ভাবগত মিলই হচ্ছে কি, যোগ্যতা। এবং একটা সার্থক বাক্যের এই তিনটাই থাকতে হবে। কোন তিনটা? তোমার আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। ঝামেলা শেষ। নেক্সট আসো, বাক্যের যোগ্যতার ক্ষেত্রে কিছু বিষয় জড়িত আছে। হ্যাঁ, কি কি সমস্যা হলে বা কোন কোন গুণ থাকলে তুমি বলতে পারবা যে এই বাক্যটা একটা যোগ্য বাক্য, যোগ্যতা সম্পন্ন বাক্য। আবার ধরো কোন কোন গুণ না থাকলে মানে তুমি বলতে পারবা এই বাক্যটার কি নাই, যোগ্যতা নাই বা সে যোগ্যতা হারিয়েছে। তাহলে সেগুলো কি কি দেখো, গুরুচণ্ডালী দোষ, বাহুল্য দোষ, উপমার ভুল প্রয়োগ, রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, বাগধারার শব্দ পরিবর্তন। প্রথমে আসো, ধরো গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ কি? তোমার হচ্ছে তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ, হ্যাঁ, সাধু চরিত্রের মিশ্রণ, এরকম বিষয়গুলো হচ্ছে তোমার গুরুচণ্ডালী দোষ। তো দেখো শব্দ দুটো হচ্ছে গরুর গাড়ি, শবদাহ, মরাপোড়া। গরুর গাড়ি, শবদাহ, মরাপোড়া, এই শব্দগুলো হচ্ছে তোমার কি, শব্দগুলো শুদ্ধ, এই শব্দগুলো শুদ্ধ। এখন তুমি যদি ধরো, আমরা জানি শকট মানে কি বলো তো? শকট হচ্ছে গাড়ি। এখন তুমি গরুর সাথে কি লাগাই দিলা, গরুর শকট, কি হবে? এটা ভুল, গরুর গাড়ি শুদ্ধ। একইভাবে শবদাহ, মরাপোড়া, শবদাহ শুদ্ধ, মরাপোড়া শুদ্ধ। কিন্তু তুমি যদি বলো, আচ্ছা গরু গরু সম্পর্কে বলছি, সমস্যা নেই, শোনো, শবদাহ মরাপোড়া খেয়াল করো।
তোমার সব হচ্ছে তৎসম শব্দ। দাহ কী শব্দ? দুটোই কী শব্দ? দুটোই হচ্ছে তোমার তৎসম শব্দ। মরা, পোড়া, দুটোই কী শব্দ? দুটোই হচ্ছে তৎসম শব্দ। তাহলে এটা কি আছে? এটা হচ্ছে তোমার ঠিক আছে। এদিকে গরু এবং গাড়ি দুটোই কী শব্দ? দুটোই হচ্ছে বাংলা বা তদ্ভব শব্দ। ঠিক আছে, এখন আসো। আচ্ছা, আমি এখানে ভুল লিখছি। মরা পোড়া হচ্ছে তোমার, মরা এবং পোড়া এ দুটো হচ্ছে তোমার দেশি শব্দ। ঠিক আছে, ভুলে তৎসম শব্দ লিখে ফেলছি। এক্ষেত্রে আসো, এখন আসো, ভুলটা কি হবে? যদি তুমি গরুর শকট লিখো ভুল হবে। যদি তুমি সব দাহর জায়গায়, যেহেতু সব দাহ দুটোই তৎসম, সব পোড়া লিখলে ভুল হবে। মরা পোড়ার জায়গায় যদি মরা দাহ লিখো ভুল হবে। তাহলে কিভাবে মনে রাখবা? অনেক সময় এভাবে আসে যে নিচের কোনটি ভুল? গরুর গাড়ি, সব দাহ, মরা পোড়া, মরা দাহ। কীভাবে মনে রাখবা শোনো। মরার সাথে কি আছে? ডয় শূন্য র। পোড়ার সাথে কি আছে? ডয় শূন্য র। ঝামেলা শেষ, ঝামেলা শেষ। এটা নিয়ে অনেকে ভুলে যায় যে কোনটা হবে, সব পোড়া, মরা দাহ, সব দাহ। হ্যাঁ, এটা নিয়ে সবাই একটু অনেক সময় ধরো পরীক্ষার হলে মাথা ঠিক থাকে না, তখন ভুলে যায়। তাহলে আমাকে বলো তো, তাহলে এখানে সব পোড়া ভুল না শুদ্ধ? সব পোড়া ভুল। মরা দাহ, মরা দাহ, মরা দাহ ভুল। আমরা কি মনে রাখবো? আমরা দুটো ডয় শূন্যরও একসাথে মনে রাখবো। আর গরুর গাড়ির ক্ষেত্রেও সেম। গরুর গাড়ির ক্ষেত্রেও এই যে র আর ডয় শূন্যর আছে, সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই শকট হবে না। তাহলে যদি প্রশ্নটা এভাবে আসে, এই তিনটাই দিল, সেই সাথে গরুর শকট দিল, তাহলে কোনটা ভুল হবে? গরুর শকট যেটা, সেটা ভুল হবে। তাহলে গুরিচণ্ডালী দোষেরটা আমরা বুঝলাম। বাহুল্য দোষ। সকল ছাত্রদের ইচ্ছা হলো বিসিএস ক্যাডার হওয়া। দেখো তো কী সমস্যা। আমি এখানে সকল বলেছি, আবার কি বললাম? আবার বলেছি দের। হ্যাঁ, তাহলে কি হবে? ছাত্রদের ইচ্ছা হলো বিসিএস ক্যাডার হওয়া, অথবা সকল ছাত্রের, সকল ছাত্রের ইচ্ছে হলো বিসিএস ক্যাডার হওয়া। ঠিক আছে। দেশের সব আলেমগণই, তাহলে এখানে একবার সব বললাম, আবার এখানে কি বললাম? গণ বলেছি। হ্যাঁ, তাহলে কি হবে? দেশের সব আলেম অথবা দেশের আলেমগণ এ ব্যাপারে আমাদের কি দিয়েছেন? সমর্থন দিয়েছেন। উপমার ভুল প্রয়োগ খেয়াল করো। সেটা হচ্ছে উপমা অলঙ্কার সঠিকভাবে ব্যবহার করতে হবে। এগুলোর প্রয়োগে কোনো ভুল হলে তোমার বাক্যতার কী হবে? যোগ্যতা হারাবে। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। এখন তুমি যদি ধরো বাজার থেকে করল্লা, করল্লা অনেকের পছন্দ, তাই না? ধরো করল্লার বীজ কিনে আনলা। এখন করল্লার বীজ এটা কিনে এনে তুমি কি মসজিদ বা মন্দিরে দৌড় দিবা? মসজিদ মন্দিরে দৌড় দিবা, নাকি তোমার আশপাশে, বাড়ির আশপাশে কোনো ক্ষেত থাকলে সেখানে দৌড় দিবা? কোথায়? নিশ্চয়ই খেতে। হ্যাঁ, নিশ্চয়ই খেতে যাবা, ইয়াতে যাবা না। ক্ষেত মানে খেতে যাওয়া মানে কোনো কিছু খাইতে যাওয়া, সেটা না। হ্যাঁ, তো এখানে হবে আমার হৃদয় মন্দিরে না হয়ে কি হবে? এটা হচ্ছে ক্ষেত্রে। বুঝা গেছে বিষয়টা? নেক্সট আসো, বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারার শব্দ পরিবর্তন মানে যেটা আছে বাগধারার ক্ষেত্রে, এক কথায় প্রকাশের ক্ষেত্রে, মানে তুমি তোমার পছন্দ মতো একটা শব্দ চয়ন করলা, সমার্থক শব্দ হবে না। কীরকম হবে না? যেমন ধরো, হ্যাঁ হ্যাঁ, হৃদয় ক্ষেত্রে হবে, হৃদয় মন্দিরে হবে না। ঠিক আছে, কারণ তুমি যদি বীজ যদি বপন করো, কোথায় করবা? মন্দিরে করবা না, মসজিদে করবা না, কোথায় করবা? ক্ষেত্রে করবা নিশ্চয়ই। দেখো, বনে ক্রন্দন বলে কিছু নাই, কি আছে? অরণ্যে রোদন। এই যে অরণ্যে রোদন, এখন তুমি পণ্ডিতি করে এটারে কি বললা? তুমি এটার বানিয়ে দিলা বনে ক্রন্দন। তাহলে এটা কি হবে? এটা তোমার ভুল হবে। এটা যেটা আছে অরণ্যে রোদন মানে নিষ্ফল আবেদন, তোমার অরণ্যে রোদনই ব্যবহার করতে হবে। তারপর ধরো আটটি কলা।
8টি গলা কি? মূলত তোমার বাগধারা হচ্ছে কি? অষ্টরম্ভা। তো অষ্টরম্ভা মানে কি? কে বলতে পারবে? কেউ জানো? রম্ভা মানে তো কলা, হ্যাঁ, রম্ভা মানে কলা, অষ্ট মানে 8, হ্যাঁ, ফাঁকি বা শূন্য, ফাঁকি, কলার কাঁদি না, গলা ধাক্কাও না, ফাঁকি। তাহলে এটার অর্থ হচ্ছে ফাঁকি। এখন তুমি অষ্টরম্ভা না বলে কি বললে? 8টি গলা, হবে না, অষ্টরম্ভাই বলতে হবে। তার মানে বাগধারার শব্দ পরিবর্তন করা যাবে না। দুর্বোধ্যতা, ভাষার যে প্রধান উদ্দেশ্য ওটাই যদি ব্যাহত হয় তাহলে তোমার কথা বলে আর কোনো কি লাভ নাই। অ্যান্ড আজকে আমি ক্লাসটা যদি তোমার চাইনিজ ভাষায় নিতাম একদম শুদ্ধভাবে, তোমাদের কোনো কি লাভ হতো না। মূল বিষয়টাই কি হয়ে যেত? মূল বিষয়টাই হচ্ছে না, মানে আমি তোমাদের কিছু বুঝাতেই পারলাম না, তাহলে আর আমার কথা সুন্দর হয়েও লাভ কি, বা ভাষা ঠিক থেকেও লাভ কি? তো এখানে যেটা বলছে যে অপ্রচলিত কিংবা দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যতার কি হারায়? তোমার যোগ্যতা গুণ হারায়। হ্যাঁ, তোমার ওটা কি হতে পারবে না, মানে তোমার এমন কোনো শব্দ ব্যবহার করতে পারবে না যেটা আরেকজন বুঝতে পারছে না। তাহলে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এখন তোমার জামাই ঘরে আসছে, তুমি বুঝে গেছো সে আরেকজনের সাথে কি তোমার মানে ডেটিং সেরে আসছে। এখন তুমি আসার পর তুমি খুব সুন্দর করে বলতেছো যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, হ্যাঁ, অ্যান্ড সে তো কি খুশি হয়ে যাবে, বা যে কী না কি মনে করছে বউ, ওদিকে গার্লফ্রেন্ডও খুশি, এদিকে কি খুশি, বউ খুশি। তার মানে সে আসল শব্দটার কি বুঝলো না, সেই শব্দটার অর্থই বুঝলো না। তোমার আসলে অর্থ বুঝে দিতে হবে, মানে তারা ছাদে নিয়ে যেতে হবে, ছাদে নিয়ে কি করতে হবে? একটা ঠেলা মারতে হবে, তাই না? আচ্ছা, না, এসব করা যাবে না। তো অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। তুমি আসার পর ওরে বলতে হবে তুই আমার সাথে কি করছস, তুই আমার সাথে প্রতারণা করছস। তাহলে বুঝবে কি না? তাহলে বুঝবে, তাই না? বুঝাই দিতে হবে, নাহলে আবার প্রেম টেম মনে করবে কোনো কবিতা লিখছে ওরে নিয়ে, তো এটা হবে না। তোমার অপ্রচলিত শব্দ ব্যবহার করা যাবে না। কানমলা দিয়ে যদি ঠিক হইতো আর বললাম না। দেখো, রীতিসিদ্ধ অর্থবাচকতা, মানে রিজওয়ানা, বুঝছো, মানে ও কবিতা শোনাবে, এটা কানমলা মানে রীতিসিদ্ধ অর্থবাচকতা। দেখো, মানে একটা শব্দের অর্থ কি? আমরা রুড়ি শব্দগুলো পড়েছিলাম, মনে আছে? রুড়ি শব্দগুলো পড়েছিলাম যে, তো রুড়ি শব্দগুলো তো কেমন ছিল? যেমন ধর আমরা গবেষণা পড়েছিলাম, হ্যাঁ, তো গবেষণা কোত্থেকে আসছিল? গো যোগ এসোনা থেকে আসছিল। মানে হচ্ছে এটার ব্যুৎপত্তিমূলক অর্থ কি? ব্যুৎপত্তিমূলক অর্থ ছিল তোমার গরু খোঁজা। এখন তুমি যদি এটা একদম না, আমি একদম কি, আমি একবারে বাংলার পণ্ডিত, আমি এটার যে অর্থ আমি সেই অর্থেই ব্যবহার করব। তার মানে তুমি তোমাদের গরু হারাই গেল, তোমার ছোটো বাইরে পাঠিয়ে দিলা যা গবেষণা করে আই, হবে না। এটা যে অর্থে ব্যবহৃত হয়, মানে ব্যুৎপত্তিমূলক অর্থ যেটাই হোক না কেন, যে অর্থে ব্যবহৃত হয় তোমার সেই অর্থেই এটা কি করতে হবে, সেই অর্থেই তোমার ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে গবেষণা তোমার কি রিসার্চ অর্থেই ব্যবহার করতে হবে, গরু খোঁজা অর্থে ব্যবহার করলে হবে না। একইভাবে বাধিত, বাধিত মানে কি, মানে কাউরে কি করা, বেঁধে রাখা। বাধিত কোনো কিছু কি করা, বেঁধে রাখা। কিন্তু আমরা বাধাপ্রাপ্ত, কিন্তু আমরা কি অর্থে ব্যবহার করি? আমরা কৃতজ্ঞ বা অনুগত অর্থে ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের বাধিত, সেক্ষেত্রে অর্থাৎ কৃতজ্ঞ অর্থেই তোমার ব্যবহার করতে হবে, বা তোমার ধরো অনুগৃহীত অর্থেই ব্যবহার করতে হবে, অনুগত অর্থে, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার যোগ্যতা, অর্থাৎ যোগ্যতা সম্পন্ন বাক্যর জন্য আমাদের কি কি থাকতে হবে সেটা, বা কি কি সমস্যার কারণে আমাদের যোগ্যতা হারাই, এই বিষয়গুলোই মনে রাখলে হবে। তো এখান থেকে দেখা যায় বিস্তারিত তেমন আসতে দেখা যায় নাই, হয়তো এটাও আসতে পারে যে নিচের কোন সমস্যার কারণে তোর বাক্য তার যোগ্যতা হারায়, এরকম করে আসতে পারে। নেক্সট আসো, আমরা চলে যাচ্ছি গঠন অনুসারে বাক্য কত প্রকার সেখানে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। একটু খেয়াল করো, এটা তোমাদের তেমন অসুবিধা হবে না। আবার অনেক সময় দেখা যায় এটা তোমার দেয় যে করতে দেয়, মানে চেঞ্জ করতে দেয়,
যে কোনটা কি, বা সরল বাক্য থেকে যৌগিক বাক্যে বা জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে পরিণত করতে দেয়। এখন আসো, আমরা উদ্দেশ্য বিধেয় বুঝে গেছি না? হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ উদ্দেশ্য বিধেয় বুঝে গেছি। এক, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া এ দুটো বুঝি কিনা? এ দুটো বুঝি, তাই না? যেমন ধরো সে এলে কি মানে শেষ হয় নাই, কিন্তু এটা একটা ক্রিয়া, তাহলে এটা কি ছিল? অসমাপিকা ক্রিয়া। কিন্তু সে এলে আমি খাবো, তাহলে কি হলো? সমাপিকা। আচ্ছা, এগুলো বুঝলেই হবে। তাহলে আমাদের আসো সরল বাক্য। যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র তোমার কি থাকে? সমাপিকা ক্রিয়া থাকে, তাকে আমরা বলবো সরল বাক্য। তাহলে দেখো, বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ মানব ছিলেন। দেখো তো এখানে কি কি আছে? একটা মাত্র কর্তা আছে কি না? এখানে কর্তা কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি মাত্র কর্ম, এখানে কর্ম কোনটা? কর্ম নাফিসা, কর্ম আর ক্রিয়া এক না, কর্ম হচ্ছে অবজেক্ট, এটা অনেকবার আমি বলছি। কি ছিলেন, কি ছিলেন, ঠিক আছে, আদর্শ মানব, হ্যাঁ। আর ছিলেনটা হচ্ছে এখানে কি? ছিলেনটা হচ্ছে এখানে ক্রিয়া। তাহলে এটা একটা সরল বাক্য কিনা বলো তো? এটা একটা সরল বাক্য। দ্বিতীয়ত, জ্ঞানী লোক সকলে শ্রদ্ধা পান, তাহলে এটাও কি বাক্য? একটা সরল বাক্য। জ্ঞানী লোক কি পান? শ্রদ্ধা পান, ঠিক আছে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা দেখো এখানে, দেখো তো ক্রিয়া কোনটা? বলছে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। হ্যাঁ, উজ্জ থাকে, আমি ক্রিয়াপদ পড়ানোর সময় বলেছিলাম তোমার ক্রিয়া ছাড়া বাক্য হয় না, কিন্তু কোনো কোনো বাক্যে কি থাকে? কোনো কোনো বাক্যে তোমার উজ্জ থাকে। যেমন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত কি হবে? স্বশিক্ষিত হয় বা হন কিছু একটা, মানে এটা কি? এটাই এখানে ক্রিয়া। তাহলে আমাদের এখানে তোমার ইয়াটা কি? কর্তাটাকে কর্তা সুশিক্ষিত কি হন? কি হন? তাহলে কর্ম হচ্ছে স্বশিক্ষিত, ঠিক আছে। নেক্সট আসো, বিদ্যান লোক সর্বত্র আদরণীয়, একইভাবে এখানেও কি কর্তাটা ক্রিয়াটা তোমার উজ্জ আছে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, খেয়াল করো এটা একটু দেখো, এটা অনেক সময় তোমাদের সমস্যা হয়। সেক্ষেত্রে তোমার কি আছে দেখো, একটি সমাপিকা ক্রিয়া কিন্তু আছে এবং একটাই কর্তা আছে, কর্তা কিন্তু বেশি নাই। কিন্তু এখানে তোমার কি আছে? আমরা অসমাপিকা ক্রিয়াও পাচ্ছি। মেঘ গর্জন করলে, এই জিনিসটা কি? অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। কিন্তু আমাদের সূত্রটা ছিল কি? একটি কর্তা থাকবে এবং একটি কি থাকবে? সমাপিকা ক্রিয়া থাকবে, কি থাকবে? হ্যাঁ, সমাপিকা ক্রিয়া থাকবে, ঠিক আছে। তাহলে দেখো তো, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। পরীক্ষায় ভালো হলে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে পরীক্ষায় ভালো হলে ভর্তি, এটাও কি? এটাও সরল বাক্য। জটিল বাক্য আসো, যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ থাকবে, হ্যাঁ সমাপিকা ক্রিয়া একটাই। জটিল বাক্য দেখো, যে বাক্যে কি থাকবে? একটা প্রধান বাক্যাংশ থাকবে এবং এক বা একাধিক তোমার কি থাকবে? অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে কি বলবে? মিশ্র বা জটিল ক্রিয়া, জটিল বাক্য বলবে। তাহলে দেখো আমি বলতেছি জটিল ক্রিয়া, খেয়াল করো জটিল বাক্যটা আবার দেখো, একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ। তাহলে প্রথমে আমরা কোন জিনিসটা চিহ্নিত করব? প্রধান বাক্যাংশটা আমরা চিহ্নিত করব, ঠিক আছে। এবং সেটার আন্ডারে কি থাকবে? এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকবে। যেমন, যে মানুষের সেবা করে সেই শ্রেষ্ঠ মানুষ, এখানে প্রধান কে বলো তো? প্রধান বাক্য এখানে প্রধান হচ্ছে সেই শ্রেষ্ঠ মানুষ, আর এটার অপ্রধান বাক্য হচ্ছে কি? যে মানুষের সেবা করে। এখানে আমরা মূলত
আমরা মূলত কি জানতে চাচ্ছি, যেমন কে শ্রেষ্ঠ মানুষ সেই বিষয়টা। হ্যাঁ, যেমন ধরো আমি বললাম কি যে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে একটা চেয়ার দাও, তাকে একটা কি দাও, তাকে একটা চেয়ার দাও। এর আগে বললাম আমার মূল বিষয়টা কি, মূলত আমি একটা লোককে কি দিতে বলছি, একটা লোককে চেয়ার দিতে বলছি। এই বিষয়টাই হচ্ছে আমার কি মূল বিষয়। তাহলে এই 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 বাক্যটা হচ্ছে এখানে প্রধান বাক্য। তাহলে এখানে তোমার যে খণ্ড বাক্যটা, যে অপ্রধান বাক্যটা, সেটা কোনটা বলছি, যে মানুষটা দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো জটিল বাক্যের বিষয়টা? বুঝছো কি না? তাহলে দেখো, যে মানুষটি দাঁড়িয়ে আছে তাকে একটি চেয়ার দাও। এখানে তাহলে প্রধান কোনটা? প্রধান হচ্ছে একটা চেয়ার দাও। কাকে? যে মানুষটা দাঁড়ায় আছে তাকে। তাহলে আমরা কিভাবে বুঝবো জটিল বাক্যগুলো? দেখো, খেয়াল করো, আমরা যখন আমরা প্রশ্ন করব কে বা কি যোগে, হ্যাঁ, কে বা কি যোগে। যেমন দেখো, ধরো বললাম যে সে আর ফিরবে না আমি জানতাম, সে আর ফিরবে না আমি জানতাম। দেখো তো এখানে আমি জানতাম, এটা কি? আমি জানতাম, এটা কি এখানে মূল বাক্য না খণ্ড বাক্য বলো তো? আশ্রিত বাক্য কোনটা? এখানে এটা হচ্ছে মূল বাক্য। দেখো তো, আমি যদি প্রশ্ন করি যে আমি কি জানতাম, আমি কি জানতাম, সে আর ফিরবে না। বুঝছো কিনা বিষয়টা? মূল কথা হচ্ছে তোমার যে আশ্রিত খণ্ডবাক্যটা থাকবে, সেটা প্রধান যে খণ্ডবাক্য থাকবে ওটা সবসময় অধীনে থেকে তোমার বিশেষের মতো কাজ করবে। যেমন যেই তার দর্শন পড়লাম সেই আমরা প্রস্থান করলাম। তাহলে আমরা এখানে মূল বিষয় কোনটা, মূল বাক্যটা কোনটা? আমরা প্রস্থান করলাম। ঠিক আছে, নেক্সট আসো, যৌগিক বাক্য আসো। দুই বা দুইয়ের অধিক সরল বা জটিল বাক্য যখন একত্র হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে যৌগিক বাক্য বলে। আচ্ছা, আমরা তোমার অব্যয়গুলো পড়েছিলাম কিনা, মনে আছে কিনা তোমাদের? অব্যয় কীরকম অব্যয় পড়েছিলাম? তোমার সংকোচক, বিয়োজক, তারপর হচ্ছে তোমার এই যে অব্যয়গুলো পড়েছিলাম, এই অব্যয়গুলো আমরা ব্যবহারটা কোথায় দেখব? যৌগিক বাক্যে দেখব। তাহলে আসো, যেমন উদয়স্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না। খেয়াল করো, এখানে কয়টা সরল বাক্য আছে দেখো তো? কয়টা সরল বাক্য আছে? দুটো সরল বাক্য আছে। কি কি? উদয়স্ত পরিশ্রম করব মানে হচ্ছে একদম সূর্য যখন উদয় হবে সেখান থেকে তুমি কোন পর্যন্ত? অস্ত পর্যন্ত কি করবা? পরিশ্রম করবা। একটা বাক্য হলো কি না? হয়ে গেল। অন্যের দ্বারস্থ হব না, কয়টা হলো? অন্যের দ্বারস্থ হব না। তাহলে এখানে কয়টা সরল বাক্য? দুটো সরল বাক্য। এই দুটো সরল বাক্য কি দিয়ে যুক্ত হলো? কি দিয়ে যুক্ত হলো? তথাপি দিয়ে যুক্ত হলো। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা হচ্ছে তোমার কি? যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যর ক্ষেত্রে আমরা কি পাবো? আমরা দু বা দুইয়ের অধিক সরল বাক্য পেতে পারি, আবার আমরা কি পেতে পারি? জটিল বাক্য পেতে পারি। ঠিক আছে, যেমন আসো, তাহলে এটা ঠিক আছে কিনা দেখো তো জটিল বাক্য হিসেবে। বিপদ এবং দুঃখ একই সাথে আসে বা একই সঙ্গে আসে, দেখো তো যৌগিক বাক্য কিনা, ঠিক আছে কিনা? হাবা না বলো। আচ্ছা, এটা সবাই বলছে না, কিন্তু এটা একটা যৌগিক বাক্য। কেন দেখো,
যৌগিক বাক্যের ক্ষেত্রে তোমার যদি একটা কর্তা থাকে বা একটা ক্রিয়াপদ থাকে তখন ওই একটাই ব্যবহৃত হবে। একটা জিনিস দেখো, এটা মূলত কি বোঝাচ্ছে? মূলত বিপদ আসে, আবার কি দুঃখ আসে। মূলত এটা কি না? মূলত এটাই তো না? মূলত এটাই। এবং এটাই যেহেতু ক্রিয়া একই কিনা দেখো তো, ক্রিয়া একই। তাহলে যদি একই ক্রিয়াপদ থাকে দুটো বাক্যের, হ্যাঁ, তখন কি হবে? তোমার একটা ক্রিয়াপদ হিসেবেই ব্যবহার করবে, মানে দুটোই একসাথে, আর কোনো দরকার নাই। তাহলে বিপদ আসে এবং দুঃখ একই সাথে আসে, বিপদ এবং দুঃখ একই সাথে আসে। তাহলে এটা একটা কি বাক্য? এটা একটা যৌগিক বাক্য। বুঝতে পারছো বিষয়টা? এখন আসো, বললাম লোকটি সৎ, তাই সকলে তাকে সম্মান করেন। কি হবে বাক্যটা? যৌগিক বাক্য কিনা? যৌগিক। কেন? লোকটি সৎ, ঝামেলা শেষ, একটা বাক্য। সকলে তাকে সম্মান করেন। ঠিক আছে, নেক্সট আসো। সত্যি কথা বলিনি, তাই বিপদে পড়েছি। জটিল না যৌগিক? সত্যি কথা বলিনি, তাই বিপদে পড়েছি। জটিল না যৌগিক? শোধ দিচ্ছি, অপেক্ষা করো। সত্যি কথা বলিনি তাই বিপদে, এটা যৌগিক বাক্য, এটা কোনোভাবেই জটিল বাক্য না। কেন? দেখো, সত্যি কথা বলিনি শেষ কিনা? একটা বাক্য, একটা বাক্য শেষ। তুমি যে এতক্ষণ দেখেছ জটিল বাক্যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, কোনো বাক্য, একটা বাক্য কি শেষ হলো? শেষ হয়নি। কিন্তু এখানে দেখো তো, সত্যি কথা বলিনি, বুঝতে পারছো বিষয়টা? তাই বিপদে পড়েছি, বিপদে পড়েছি। তাহলে এটা একটা কি বাক্য? এটা একটা যৌগিক বাক্য। নেক্সট আসো। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি পারেনি। দেখো তো এটা, এটা হচ্ছে যৌগিক। নেক্সট আসো। করো অথবা মরো, এটা কি হবে? এটাও যৌগিক। এসো অথবা যাও, কি হবে? এটাও যৌগিক। দেখো কিংবা শোনো, এটা কি হবে? এটাও যৌগিক। এবার একটা শোনো, তোমরা এতক্ষণ ধরে যেটা বলছো, ও এবং, ও হচ্ছে যে রহিম ও করিম, এতক্ষণ যেটা বলছো রহিম ও করিম, এ ও দিয়ে মূলত তুমি দুটো পদের সংযোগ করবা। কি করবা? কি করবা? ও দিয়ে কি করবা? দুটো পদের সংযোগ ঘটাবা। রহিম ও করিম, রহিম এবং করিম দুজনেই কি বলো তো? নাম না, বিশেষ্য না? দুটো পদের সংযোগ ঘটাবা। আর এবং দিয়ে তুমি কি করবা? এবং দিয়ে বাক্যের সংযোগ ঘটাবা। আমার কথাটা বুঝছো? তাহলে যে বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, আর ওটা কি একই হলো? বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো বিষয়টা? যারা জিজ্ঞেস করছিলে, হ্যাঁ। তাহলে আমরা ও যখন ব্যবহার করব, আমরা কিসের জন্য ব্যবহার করব?
আমরা পদের সংযোজনের জন্য ব্যবহার করব। আর যখন এবং ব্যবহার করব তখন আমরা কিসের জন্য ব্যবহার করব? বাক্যের সংযোজনের জন্য ব্যবহার করব। এখানে করো একটা বাক্য হচ্ছে কিনা বলো তো? মানে তুমি করো একটা বাক্য হচ্ছে, অথবা মরো বা তুমি মরো, তাহলে এগুলো সবগুলোই কি বাক্য? সবগুলোই হচ্ছে যৌগিক বাক্য। আমরা একটু পরে যখন তোমার এক বাক্য থেকে আরেক বাক্যে যাব তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা? তোমাদের যদি এভাবে আসে, এটাও কি, এগুলো তোমার যৌগিক বাক্য, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি। অর্থানুসারে বাক্য 7 প্রকার। কি কি দেখো? বর্ণনাত্মক, প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক, প্রার্থনাসূচক, এটা না, কার্যকারণাত্মক, সংশয়সূচক বা সন্দেহদ্যোতক, আবেগসূচক। খেয়াল করো। নেক্সট আসো বর্ণনাত্মক। আচ্ছা, বর্ণনাত্মক বাক্যে কী বুঝাবে? কোনো ঘটনার ভাব থাকে বা সে বক্তব্যকে সাধারণত বিবৃতি বা নির্দেশ করে, সেটি হচ্ছে বর্ণনাত্মক বাক্য। সে ঢাকা যাবে, সে ঢাকা যাবে না, আমরা এটা দিয়ে কী বুঝালাম? মানে নর্মাল কিছু কথা বুঝালাম, ঠিক আছে? এটা একটা কোনো একটা বক্তব্য আমি জাস্ট বললাম যে সাধারণ একটা বিবৃতি বা সাধারণ কোনো নির্দেশ বা সাধারণ কোনো বর্ণনা, এটাই হচ্ছে তোমার কি? বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য। এটা আবার 2 রকম, অস্তিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। যেটা হাবাচক সেটা হচ্ছে তোমার অস্তিবাচক, যেটা না সেটা হচ্ছে নেতিবাচক। যেমন ধরো সে ঢাকা যাবে না, তাহলে এটা, সে ঢাকা যাবে তাহলে এটা কি হবে? অস্তিবাচক। আর যদি হ্যাঁ নর্মাল কথাবার্তা, আর যদি বলি যে যাবে না তাহলে নেতিবাচক, শেষ তো। তাহলে আমরা যে অস্তিবাচকগুলো চিনব সেটার সাথে কি থাকবে না? না, নি, নয়, নাই, নাই, নহে, মোট কথা নাই বলে কোনো কিছু থাকবে না। আর নেতিবাচকগুলোতে কি থাকবে? এই নাই, নয়, নি এগুলো থাকবে, শেষ তো। তারপর আসো প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, এগুলো খুবই সোজা এবং এগুলো থেকে তোমার আসে না। যেটা আসে তোমার হয়তো কি করতে দেয়? চেঞ্জ করতে দেয়, মানে এটা থেকে এটাতে পরিণত করো এরকম, বা নিচের কোনটি হবে। তো প্রশ্নবোধক বাক্য তুমি যেটা প্রশ্ন করবা সেটাই, যে তোমরা এখন কি করছো? অনেকে কি করছো? ঘুমাচ্ছ। তো এটা হচ্ছে যে কি করছো, এটাই প্রশ্নবোধক বাক্য। অনুজ্ঞাবাচক, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, ঠিক আছে? যেমন ধরো কাজটি করে ফেলো, তাহলে এটা একটা অনুজ্ঞা, উপদেশ। সত্য কথা গোপন করিও না, এটা একটা কি? উপদেশ। অনুরোধ করলাম, প্লিজ আমার কাজটা করে দাও না, এরকম। ইচ্ছা বা প্রার্থনা সূচক, তাহলে দেখো, আচ্ছা আহমেদ এখন আসছে না। ইচ্ছা বা প্রার্থনা সূচক বললাম, হ্যাঁ আহমেদ তুমি বড় হও, দ্রুতই যেন কি পাও? একটা বউ পাও। তাহলে আমি কি করলাম? আমি তার মঙ্গল কামনা করলাম। কার্যকারণাত্মক বাক্য, একটা জিনিস খেয়াল করো, কার্যকারণাত্মক হচ্ছে তোমার নিয়ম, শর্ত, স্বীকৃতি, সংকেত, এই বিষয়গুলো প্রকাশ পাবে। যেমন আমি বললাম যে মন দিয়ে না পড়লে পাশ করা যায় না, এটাকে আমি তোমাকে মন দিয়ে পড়তে বলছি? বললাম যে মন দিয়ে না পড়লে পাশ করা যায় না, আমি তোমাকে পড়তে বলি নাই। বা বললাম যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এগুলো হচ্ছে তোমার কার্যকারণাত্মক বাক্য। সংশয়সূচক মানে তো বুঝো, মানে হচ্ছে মনে হয় আজকে বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, বা বৃষ্টি আসবে না মনে হচ্ছে। তাহলে এটাতে কি? এটা তোমার হচ্ছে একটা সংশয় বুঝাচ্ছে তোমার বাক্যটা দ্বারা। বা এই কাজটা করছস, বা উনি কাজটা করেছে, তা আমি বললাম মনে হয় কাজটা করছে, এটাই হচ্ছে কি? সংশয়। আবেগ তো বুঝো, মানে খুব সুন্দর একটা মেয়ে দেখলা, বাহ কি সুন্দর, হ্যাঁ। তারপর ঘৃণা বা বিরক্তি, ছি তুমি এত নীচ, তুমি আমার সাথে কি করেছো? প্রপঞ্চ করেছো, হবে প্রপঞ্চ? হবে না। আবেগ, বাহ কি সুন্দর গান গাইলে তুমি, তাহলে এগুলো হচ্ছে তোমার। অর্থাৎ বাক্য আমাদের কি কি অর্থ বুঝাচ্ছে সেটার উপরে। তাহলে এখন আসো বাক্য রূপান্তর, আমরা কিছু বাক্য রূপান্তর করি। ভুল সকলেই করে, এটা প্রশ্নবোধক বলো। ভুল সকলেই করে, কি হবে? ভুল কে না করে, ভেরি গুড। না, কেউ কি ভুল কে না করে, হ্যাঁ। শহীদের মৃত্যু নেই, আমি, আচ্ছা এটা কি নেতিবাচক না অস্তিবাচক, কোনটা?
এটা নেতিবাচক আছে, তাহলে আমরা এটাকে অস্তিবাচক করব। কি হবে? আমরা বললাম শহীদের কি নেই? মৃত্যু নেই। কিভাবে বলতে পারি আমরা? হ্যাঁ, খুব সহজ। আমরা বললাম শহীদেরা অমর। ধনীরা প্রায়ই কৃপণ হয়। এটা কি বাক্য আছে বলো তো? সরল, জটিল, যৌগিক? হ্যাঁ, সরল। তাহলে এটার জটিল করো তো। খুবই সহজ, এটারে জটিল করো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। জটিল বাক্যকে আমরা আরেকটা কি বলতে পারি? জটিল বাক্যকে আরেকটা কি বলতে পারি? মিশ্র। হ্যাঁ, এখন আসো, এই মিশ্র শব্দটা সুনীতি কুমার ব্যবহার করেছিলেন, কিন্তু অনেকের মতে মিশ্র মানে কি বলো তো? মিশ্র মানে মূলত জটিল না, কোনটা হবে? যৌগিক হওয়ার কথা, তাই না? হ্যাঁ, তো মিশ্র সাধারণত ব্যবহার করা হয় না, কিন্তু তোমাদের জটিল মানে যদি থাকে যে মিশ্র বাক্য পরিণত করো, তবে অবশ্যই সেটা কি হবে? সেটা জটিল হবে, না হলে জটিল মানে জটিল। বুঝছো? এখন যেহেতু জটিল আর মিশ্র একই জানি আমরা, ওটা ওভাবেই কি ব্যবহার করতে হবে। তো ধনীরা প্রায় কৃপণ হয়, এটা হচ্ছে যারা ধনী তারা প্রায়ই কি হয়? তারা প্রায়ই কৃপণ হয়। তাহলে যারা ধনী কোনো বাক্য হলো? তাহলে এটা কিসের? এটা আমাদের কি বাক্য? আশ্রিত খণ্ড বাক্য, অর্থাৎ মূল বাক্যের আশ্রিত খণ্ড বাক্য। তোমার সব জিনিসই দামি। নেতিবাচক বলো। তোমার কোনো জিনিসই কি নয়? সস্তা নয়। তোমার কোনো জিনিস সস্তা নয়। হ্যাঁ। জ্ঞানী হলো তিনি বিনয়ী নন। যৌগিক বাক্যে পরিণত করো। এটা কোন বাক্য? এটা কোন বাক্য আছে? এটাকে যৌগিক বাক্যে পরিণত করো। তিনি জ্ঞানী কিন্তু বিনয়ী নন। ভেরি গুড। যে ভিক্ষা চায় তাকে দান করো। এটাকে সরলে পরিণত করবা। একদম সহজ। ভিক্ষুককে দান করো, খুবই সহজ। ভালোবাসার দানে কোনো অপমান নেই। এটাকে অস্তিবাচক বলো। মানে এটা কি এখন নেতিবাচক আছে, যেহেতু নেই আছে। ভালোবাসার দানে কোনো অপমান নেই। ভালোবাসার দানে কি আছে? সম্মান আছে। ঠিক আছে। যেহেতু গাড়ি আসে নাই সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি। যেহেতু গাড়ি আসে নাই কোন বাক্য? কোন বাক্য আছে এটা? হ্যাঁ, জটিল। এখন এটাকে যৌগিকে পরিণত করো। যেহেতু গাড়ি আসে নাই সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি। ভেরি গুড। প্রত্যয় যেটা বলছে এটাই, গাড়ি আসে নাই। হ্যাঁ, মানে আমরা এটাকে কি বললাম? একটা সরল বাক্যে পরিণত করলাম, গাড়ি আসে নাই, তাই আমরা কি করতে পারি? বিশ্রাম নিতে পারি। মানে এগুলো তোমরা পারবা, তাই না? বেশিরভাগ। আজ চাঁদ উঠেছে। মানে চাঁদ না উঠে আজকে কি পারে নাই? চাঁদ না উঠে আজকে পারে নাই। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। সরল, সহজ। যেমন কর্ম অনুসারে কি পাবে? ফল পাবে। সন্ধ্যা হয়ে এলো কিন্তু ট্রেনের খোঁজ নেই এখনো। জটিল বাক্য। এটাতে জটিল বাক্যে পরিণত করো। হ্যাঁ, কি হবে? যদিও সন্ধ্যা হয়ে এসেছে তবুও ট্রেনের কোনো কি নেই? খোঁজ নেই।
15 মিনিট পর তিনি এলেন, যৌগিক। ভেরি গুড নাফিসা, তিনি এলেন কিন্তু 15 মিনিট পরে, তাহলে তিনি এলেন একটা সরল বাক্য। কখন? 15 মিনিট পরে। পুকুর পাড়ে এখন, আচ্ছা আচ্ছা এটা একসাথে হয়ে আসছে, এটা চলে আসছে। পুকুর পাড়ে এখন কেউ নেই। কে যেন র এবং ডয় শূন্য র এর ইয়ের কথা বলছিল, দেখো এখানেও পুকুর পাড়ে ডয় শূন্য র, মানে শুধুমাত্র পরিধান অর্থে কী হবে? র হবে। পুকুর পাড়ে এখন কেউ নেই, অস্তিবাচক হচ্ছে পুকুর পাড়ে এখন সবাই অনুপস্থিত। কোথাও কি তিনি আছেন? নেতিবাচক। তিনি কোথাও, কোথাও তিনি নেই, বা তিনি কোথাও নেই। শেষ। এখন আসো আচ্ছা, বানান বাক্য শুদ্ধির বাকি যে অংশটা রয়ে গিয়েছিল, তোমরা কি আজকে সেটা আর পড়বা নাকি আমি একেবারে কালকে পড়াবো? আজকে মানে আজকে অল্প অংশ, কালকে আরও বিস্তারিত অনেক কিছু আছে। আজকে আর অল্প অংশ আছে, ওটা তোমাদেরকে একটু দেখাই দিই যে বাক্যগুলো কী কারণে ভুল হতে পারে। একটু খেয়াল করো সবাই। এই যে আমরা বাক্য পড়লাম, হ্যাঁ, তাহলে বাক্যের অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধিটা যে কি কি ভুল হতে পারে, কেমন ভুল হতে পারে খেয়াল করো। হ্যাঁ কালকে, এটা জাস্ট দুটো স্লাইড একটু দেখা দিচ্ছি, কালকে এটা পড়াবো আমি, সমস্যা নেই। সবাই একটু খেয়াল করো। এই যে আমরা এতক্ষণ বাক্য পড়লাম, এই বাক্যগুলো কি কি কারণে ভুল হবে? প্রথমত বানানজনিত ভুল হতে পারে, এটা আমরা একটু আগে একদম প্রথমে দেখেছি। কীরকম বানান ভুল? যেমন আমি বললাম যে স্বাস্থ্য সকল সুখের মূল, কিন্তু আমি স্বাস্থ্য বানানটা এভাবে লিখলাম, হলো কি না? স্বাস্থ্য বানানটা হলো কি না? স্বাস্থ্য বানানটা হয় নাই। কি থাকবে সাথে? জফলা থাকবে, গেল। তাহলে বানানজনিত কারণে আমাদের বাক্যের ভুল হতে পারে। এক, সন্ধিজনিত কারণে ভুল হতে পারে। কীরকম সন্ধিজনিত কারণে? শব্দটা তোমার হচ্ছে অতি যোগ অন্ত, কি হয়? অতি যোগ অন্ত কি হলো? অত্যন্ত। এখন আমি লিখলাম কি? অত্যন্ত মন খারাপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে কি হবে? সন্ধিজনিত কারণে ভুল হবে। নেক্সট, সমাসজনিত কারণে। বললাম একটা বাক্য দিলাম, আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আকণ্ঠ পর্যন্ত, দেখো তো, আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, কি ভুল এখানে? আচ্ছা, আমরা অব্যয়ীভাব সমাস পড়েছি কিনা মনে আছে? যেমন আপাদমস্তক, আ দিয়ে কি বুঝিয়েছিল? আ দিয়ে পর্যন্ত, মানে পা থেকে মাথা পর্যন্ত। তাহলে আ কণ্ঠ মানে কি? একেবারে কি কণ্ঠ পর্যন্ত। তাহলে এখানে এই পর্যন্তটা কি হবে না। বুঝতে পারছো কীভাবে সমাসজনিত ভুল হতে পারে? এভাবে হতে পারে। তারপর তোমাদেরকে একটা কথা বলছিলাম যে সমাসের পদগুলো তোমাদের কিভাবে বসবে? একসাথে বসবে। তারপর ধরো কিছু সমাস ছিল তোমার অলুক সমাসগুলো, অলুক সমাসে কি ছিল? কি ছিল? তোমার বিভক্তি ছিল। ধরো সেরকম বিভক্তি থাকলো না, বা অন্যভাবে যেমন দেশ ও বিদেশ এভাবে লিখলো, হবে কি? হবে দেশে বিদেশে। ঠিক আছে, এই ধরনের ভুল হতে পারে। শব্দের অপপ্রয়োগ বা ভুল প্রয়োগ, যেমন দেখো কোনো একটা, যেমন ধরো যে কোনো শব্দ, ওটা তোমার কি হতে পারে? তোমার ধরো ভুল প্রয়োগ হতে পারে, ওই শব্দটা ধরো ওখানে ব্যবহার হবে না। যেমন ধরো বিশেষ্য বিশেষণের ভুল হতে পারে, এরকম অনেক কিছুই তোমার কোনো একটা শব্দের অপপ্রয়োগ ঘটতে পারে। এখন কি কি অপপ্রয়োগ সেটা আমরা কালকে পড়ব, কেমন কেমন অপপ্রয়োগ হতে পারে শব্দগুলোর। শব্দের বাহুল্য প্রয়োগ, আচ্ছা এটা আমরা একটু আগে পড়েছি না বাক্যের ক্ষেত্রে? দেশের সব আলেমগণ
বা সকল ছাত্রদের, হ্যাঁ সব ছাত্রদের, তাহলে এটা বাহুল্য প্রয়োগ, ঠিক আছে। সাধুচলিতের মিশ্রণজনিত ভুল, এটাও পড়েছি কি না? সাধুচলিত কিংবা ধরো গুরুচণ্ডালী যেটা পড়েছিলাম, তৎসমের সাথে দেশি, দেশির সাথে তৎসম বা বাংলার সাথে, যেমন আমাকে বলো এটা শুদ্ধ কি না? এটা শুদ্ধ কি না? এটা শুদ্ধ না। বিরাম চিহ্নের ভুল, হ্যাঁ আমরা অনেকেই দেখা যাচ্ছে বিরাম চিহ্নের সঠিক ব্যবহারটা জানি না, সেক্ষেত্রে আমাদের কোনটা হবে? আমাদের বিরাম চিহ্নের কি হতে পারে? ভুল হতে পারে, ঠিক আছে। লিঙ্গজনিত ভুল, লিঙ্গজনিত ভুল কালকে একটা উদাহরণ দিয়েছিলাম, বাকি উদাহরণগুলো কালকে দিব। যেমন আসমা অস্থিরা শব্দটা এরকম ছিল, আসমা অস্থিরা। তারপর হচ্ছে যেমন ধরো পাগলি, পাগলি নাফিসা, নাফিসা রাগ করিও না, হ্যাঁ পাগলি নাফিসা কি হবে? তোমাদেরকে বলেছিলাম বিশেষণের কি হবে না? বিশেষণের স্ত্রীলিঙ্গ হবে না। মানে ধরো ভালো ছেলে এজন্য কি হবে না? ভালি মেয়ে হবে না, বা খারাপ ছেলে এজন্য কি খারাপই মেয়ে হবে না। বুঝতে পারো নাই? মানে বিশেষণ আমরা লিঙ্গান্তর করবো না, তাহলে পাগলি নাফিসা হবে না, কি হবে? পাগল নাফিসা বা নাফিসা পাগল, নাফিসা পাগলি হবে না, ঠিক আছে। প্রবাদ প্রবচন ও বাগধারাজনিত ভুল, এটা একটু আগে আলোচনা করেছি, মনে আছে? প্রত্যয়জনিত ভুল, ধরো ওই যে ধরো যেটা একটু আগে দিন দিনতা, হ্যাঁ, বা ধরো তোমার প্রত্যয় যুক্ত হয়েছে কিন্তু তুমি কি যোগ করলা না? আদিস্বরের কি ঘটলো না? আদিস্বরের বৃদ্ধি ঘটলো না, সেক্ষেত্রে শব্দটা তোমার কি হবে? ভুল হবে। আবার ধরো কোনো একটা জায়গায় তোমার তা প্রত্যয়টার দরকার নাই, কিন্তু তুমি কি করলা? তুমি অযাচিতভাবে তা প্রত্যয়টা যুক্ত করে দিলা, তাহলে সেটাও কি হবে? সেটাও ভুল হবে। যেমন শব্দটা ধরো, যেমন বলেছি সুজন, সুজন থেকে কি হচ্ছে? সুজন থেকে হয় সুজনতা অথবা সৌজন্য, কিন্তু তুমি সৌজন্যর সাথে আবার এই তাটা লাগিয়ে দিলা, মানে দুইটা প্রত্যয় যুক্ত করলা, তাহলে সেটাও কি হবে? ভুল হবে। উৎকর্ষবাচক শব্দের তরতমের ভুল, খেয়াল করো এখানে একটা বাক্য আছে, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। আমাকে বলো এর এখানে কি সমস্যা? না, ইষ্টর এখানে আসে নাই। শ্রেষ্ঠ হবে, এখানে কি হবে? শ্রেষ্ঠ। আচ্ছা বিরাম চিহ্ন দেখাই দিব। বাক্যে বিশেষ্য বিশেষণের যথার্থ ব্যবহার, বিশেষ্য বিশেষণের যথার্থ ব্যবহার মানে দেখো একটা জিনিস, যেমন আজকে এটা নিয়ে অনেকে প্রবলেম ছিল, বললাম অপমান আর অপমানিত, কোনটা কি বলো তো? কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ? অপমান হচ্ছে বিশেষ্য, আর অপমানিত কি? বিশেষণ। এখন আসো, আমি অপমান হয়েছি নাকি আমি অপমানিত হয়েছি? কোনটা? আমি কি হয়েছি? আমি অপমানিত হয়েছি। বুঝতে পারছো বিষয়টা? আর এই যে তরতম, যেমন আমি বললাম কনিষ্ঠতর ছেলে, কনিষ্ঠতর হবে কি হবে? শুধু শুধু কনিষ্ঠ হবে, শুধু কি হবে? কনিষ্ঠ হবে। বুঝতে পারছো? তম হবে না, শুধু কি হবে? কনিষ্ঠ হবে। কনিষ্ঠ মানেই তো কি? কনিষ্ঠ মানেই হচ্ছে ছোট। তাহলে যেমন আহমেদ জিজ্ঞেস করেছে তোমার কি নিয়ে, আচ্ছা যেমন শব্দদ্বিত্ব অপপ্রয়োগ, মানে একই শব্দ তোমার কয়বার হচ্ছে? দুইবার হচ্ছে, এগুলো কালকে আলোচনা করব। তারপর আরেকটা বিষয় আহমেদ বলেছে বিরাম চিহ্নের বিষয়টা, এখন আমি বললাম ভুল হবে কি না? ভুল হবে না। এখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। তো এরকম বিরাম চিহ্ন দেখালে এটা নাই, বিরাম চিহ্ন অনেকগুলো আছে এবং ওইগুলোর কি জানতে হবে?
তোমার ব্যবহারটা জানতে হবে। তো বিরাম চিহ্নের ভুল এভাবেই হতে পারে, বা কোথায় কমা বসবে কোথায় কমা বসবে না, এই আর কি। তো ঠিক আছে, তাহলে কালকে আমি 8টায় একটা ক্লাসের ইনভাইটেশন পাঠাবো, আরেকটা ক্লাসের সবাইকে জানিয়ে দিচ্ছি 9:30 ইনভাইটেশন পাঠাবো। ঠিক আছে? কালকের এক্সামে হচ্ছে লিখে দিয়েছি না কি কি ছিল, আমার তো এত কিছু মনে থাকে না। বাক্য প্রকরণ ছিল, তারপর কি ছিল, বাগধারা পরিভাষা ছিল, বাকিরা বলো, আমার মনে নাই। বাক্য প্রকরণ তো অবশ্যই থাকবে, যেহেতু আজকে বাক্য পড়িয়েছি, বাক্য যেহেতু পড়িয়েছি। আর কি থাকবে? বাগধারা পরিভাষা। হ্যাঁ, বাগধারা। পোস্টটা দেখে নিও, গ্রুপে পোস্ট আছে, বাগধারা পরিভাষা। আর 8টা বাজে একটা ক্লাস, 9টা বাজে একটা ক্লাস। এই যে একদম দিয়ে দিয়েছে, দেখো। কালকের পরীক্ষা হচ্ছে তোমার বাক্য প্রকরণ, বাগধারা পরিভাষা। হ্যাঁ, কালকের পরীক্ষা দেওয়ার পর তোমাদের আর পরীক্ষা নাই। তোমাদের একটা কথা বলে দেই, যারা ওপেন বুক এক্সাম কি সেটা বুঝতে পারছো না তাদেরকে বলি, আমি 20টা, তোমাদের যেরকম তোমরা গুগল ফর্মে সাবমিট করো না পরীক্ষার প্রশ্নগুলো, গুগল ফর্মে দাও না? হ্যাঁ, এরকম 20-21টা আছে, 21টা মনে হয় আছে, ধরলাম 20টা গুগল ফর্ম তোমাদেরকে দিয়ে দেওয়া হবে টপিক অনুযায়ী। হ্যাঁ, এই 20টা গুগল ফর্ম 100% সঠিক না হওয়া পর্যন্ত তুমি কি করতে থাকবা? বই খুলে, তারপর গুগল থেকে অনেক সময় ভুল হয়, মানে তুমি সঠিকটা জানতে হবে। 100% সঠিক না হওয়া পর্যন্ত তুমি কি করতে থাকবা? পরীক্ষা দিতে থাকবা। বুঝছো বিষয়টা? এবং ওপেন বুক এক্সাম দেওয়ার পরে 25 তারিখ, আমি ভাবছিলাম একবার 24 তারিখ নিব, 24 তারিখ নিচ্ছি না, 25 তারিখ রাত 8টায় 100 নম্বরে তোমাদের একটা বাংলা ব্যাকরণ ফাইনাল হবে। হ্যাঁ, খবর হয়ে যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখো, মানে ওগুলো তোমার আর ভুল হবে না কখনো। মানে ওপেন বুক এক্সাম যারা দেয়, হ্যাঁ, আর ভুল হয় না। মানে বই দেখে দেখে তোমার মূল বিষয়টাও জানা হয়ে যায়। দেখা গেল ওই টপিকটা হয়তো তুমি জানো না, বা ওটা হয়তো খোলাও হতো না, কিন্তু প্রশ্নটার কারণে তোমার হয়তো ওটা খোলা হচ্ছে, ওটার ব্যাখ্যাটা পড়া হচ্ছে। ওপেন বুক এক্সাম কিন্তু অনেক কষ্ট আছে, এটা মনে রাখবা। হ্যাঁ, এবং ওপেন বুক এক্সামের জন্য তোমার যদি পরিশ্রম করো তাহলে এটার ফল পাবা, যে এটাতে কোনো ভুল নেই। আর আমি আছি সারাক্ষণ, মানে ওপেন বুক এক্সাম যখন দিবা, মানে যে কোনো প্রশ্ন যে কোনো মুহূর্তে তুমি মেসেঞ্জার গ্রুপ অথবা আমাদের যে পিটিও কমিউনিটি আছে ওখানে অবশ্যই দিবা। ঠিক আছে? এই 2-3 দিন যেহেতু আমার ক্লাস টাসও নাই, সার্বক্ষণিক তোমাদের সেবায় নিয়োজিত থাকবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর এর মধ্যে কতটি প্রশ্ন? 20টার মধ্যে ধরো কোথাও 70-80টা আছে, কোথাও 50টা আছে। হ্যাঁ সাইফুল বলো। এটা খুব ইফেক্টিভ। আমাদের 42-তে 43-তে আমরা প্রতিবার ওপেন বুক এক্সাম নিয়েছি, তবে বাংলা আর নেওয়া হয় নাই, সাধারণ জ্ঞান নেওয়া হয়েছিল, তারপরে ইংলিশ, এগুলো নেওয়া হয়েছিল। কয় তারিখ থেকে ওপেন বুক এক্সাম? আমি কালকেই দেওয়ার চেষ্টা করব। কালকে দিতে না পারলেও পরশুদিন, কালকে রাতের মধ্যে আমি দিয়ে দিব, তোমার কি বলে, ক্লাসরুমে প্রশ্ন দিয়ে দিব, 20টা সবগুলোই দিয়ে দিব কালকে রাতে তোমাদের ক্লাসের পরে। কালকে রাতে দিয়ে দিব, কালকে রাত থেকে শুরু করে দিবা, আর শেষ হবে তোমার শনিবার রাত 8টার আগে। ঠিক আছে? হ্যাঁ, নতুন করে তুমি তো দিতে পারবে, এগুলো তো ক্লাসরুমে আছে। আর ডেলি পরীক্ষারগুলোই তোমার সাইফুল, ডেলি পরীক্ষারগুলোই তোমার সব ওপেন বুকে চলে আসবে, মানে যে ফর্মগুলো দিব ওখানে চলে আসবে প্রশ্নগুলো। 20টাতে কয়টা কোশ্চেন থাকতে পারে? তুমি গড়ে যদি 70টা করে ধরো, 70টা করে যদি ধরো, তাও তো 1400টা থাকবে। আবার সাহিত্য যখন হবে তখনও ধরো 1400টা, মানে ধরো তোমার 3000-এর মতো কি থাকবে, বাংলা প্রশ্ন থাকবে।